হঠাৎ ফেসবুকে একটা একটা এই যে মানে ফটো কার্ড নজরে পড়লো। খুব ইন্টারেস্টিং বক্তব্য এখানে দেয়া হয়েছে এবং আমারও মাথায় কিন্তু এটা ছিল, যদিও একটা ভিডিও অলরেডি করে ফেলছি এটার উপরে ভিত্তি করে, অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্পের এই যে বাংলাদেশ বা পাকিস্তানকে এই যে কী করছে, এখন ইমিগ্রান্ট ভিসা দিবে না, তাই না? অথচ ভারতের ক্ষেত্রে এটা কিন্তু করে নাই। তো এটা নিয়ে যদিও হালকা টাইপের একটা ভিডিও করে ফেলছি, চিন্তা করলাম যে এটা নিয়ে আরও সব স্তরে একটা ভিডিওর অবতারণা করা উচিত, নইলে খুবই অন্যায় হয়ে যাবে, এবং সেই হেতু এই ভিডিও অবতারণা। তো ফটো কার্ডে কী লিখছে যে ভারতীয়দের নিয়ে কোনো আপত্তি নেই, বাংলাদেশি পাকিস্তানিদের ঢোকা বন্ধ করা হলো আমেরিকায়। আবার এখানে প্রশ্ন করা হচ্ছে যে কেন পাকিস্তানি বাংলাদেশিদেরকে ঢুকতে দেবে না। আমার মনে হয় যে এই যে ৭৫টা দেশকে এই যে নিষিদ্ধ ঘোষণা করলো যে ইমিগ্রান্ট ভিসা দিবেন, ইমিগ্রান্ট ভিসা মানে ওই যে যারা নাকি এই ওই যে গ্রিন কার্ড নিয়ে আর কি আমেরিকাতে যায়, অর্থাৎ যারা নাকি ওখানে স্থায়ী বাসিন্দা হিসেবে যায়। আমেরিকাতে দুই প্রকারের ভিসা দেয়, তাই না? একটা হলো নন ইমিগ্রান্ট আর একটা হলো ইমিগ্রান্ট। নন ইমিগ্রান্ট হলো ওই যে যারা নাকি শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে যায়, B1 B2, তারপর স্টুডেন্ট ভিসা টিসা এরকম। এখন এই ইমিগ্রান্ট ভিসা নিষিদ্ধ করছে, বাট নন ইমিগ্রান্ট ভিসা এটা তো নিষিদ্ধ করে নাই, মনে হয় এটা চালু আছে। কিন্তু অধিকাংশ যে খবরের মিডিয়াতে যেভাবে খবর দিচ্ছে যে আমেরিকা নাকি টোটালি ভিসা বন্ধ করে দিয়েছে ৭৫টা দেশের জন্য, বিষয়টা আমার মনে হয় যে তারা পুরোপুরি মানে বলতে পারছে না। এখানে ইমিগ্রান্ট আর নন ইমিগ্রান্ট দুই টাইপের ভিসা, তাই না? ইমিগ্রান্ট বন্ধ করার মানে এত নন ইমিগ্রান্টও বাতিল করেছে তা তো না। তবে হ্যাঁ, ইমিগ্রান্ট যেহেতু বাতিল করছে, তাহলে নন ইমিগ্রান্ট ভিসা যারা দরখাস্ত দিবে তাদের উপরেও নিশ্চয়ই এর একটা প্রতিক্রিয়া হবে। অর্থাৎ আগে যেখানে হয়তো ১০০টা ভিসা ইস্যু করতো নন ইমিগ্রান্ট B1 B2, সেখানে এটা 50% কমিয়ে দিতে পারে, অথবা 60-70% কমিয়ে দিতে পারে এরকম। বাট সেটা ভিন্ন কথা। আসল কথা হচ্ছে যে এখানে বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫টা দেশকে নিষিদ্ধ ঘোষণা করলো স্থায়ী অর্থাৎ ইমিগ্রান্ট ভিসা তাদেরকে দিবেন, এবং তার মধ্যে যদি অবশ্য রাশিয়া আছে, ভেনিজুয়েলা আছে, তার মধ্যে থাইল্যান্ডও আছে, এ সমস্ত দেশ আছে, তাই না? কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে রাশিয়াকে ভিসা দিবে না কারণ আমেরিকার সাথে তার গ্যাঞ্জাম, এই জন্যে, বা আরও অন্যান্য দেশের সাথে তাদের রাষ্ট্রীয় গণ্ডগোল গ্যাঞ্জাম আছে। তো সেখানে পাকিস্তানের সাথে বাংলাদেশকে মিশালো এবং এদের দেশের লোকদের যাইতে দিবে না, বাট ভারতের লোকদেরকে যাইতে দিবে কেন? এবং একটা জিনিস খেয়াল করেন, ৭৫টা দেশের সমস্ত জনগোষ্ঠী যদি যোগ করা হয়, ৭৫টা দেশের সমস্ত জনগোষ্ঠীকে যদি যোগ করা হয়, আমার মনে হয় না যে সেটা ভারতের জনগোষ্ঠীর সমান হবে, তাই না? অর্থাৎ বাকি ৭৫টা দেশের চাইতেও ভারত বড় না। তো ভারতের মতো একটা বিশাল দেশ যেখানে ১46-৪৭ কোটি মানুষ বাস করে, নাগরিক, তাদের ভিসা বন্ধ করলো না কোনোটাই, না ইমিগ্রান্ট না নন ইমিগ্রান্ট কোনোটাই, বাট বাকি দেশগুলোকে বন্ধ করলো। এবং আমরা তো রিসেন্টলি দেখি যে পাকিস্তানের সাথে এই যে ডোনাল্ড ট্রাম্পের বহুত দরম মহরম, তাই না? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাদের সেনাবাহিনী প্রধান আসিম মনিরকে নিয়ে ডিনার করে, এ কিছুদিন আগেও তো করছিল না? তো তারপরে এইরকম একটা সফেটাঘাত পাকিস্তানের উপরে দিল। আর আমরা তো ওই যে এটা তো সবাই জানি যে ৫ আগস্ট ২০২৪ সালে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসলো আমেরিকার ডিপ স্টেটের টাকা পয়সা তাদের নির্দেশ আদেশে, এটাই তো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল তাদের খুবই প্রিয় পাত্র। তো ওই একটা আপ্তবাক্য যে আমেরিকাতে যদি সরকারের পরিবর্তন হয় তাহলে কিন্তু বৈদেশিক যে নীতি তার কোনো পরিবর্তন হয় না। তো এখন বাংলাদেশের পোর্ট তো অলরেডি দিয়ে দিয়েছে, এখন সেন্ট মার্টিনও দেওয়ার পথে। তো এই মতো অবস্থায় বাংলাদেশের মানুষের জন্য তো ভিসার মানে রাস্তা আরও বেশি করে খোলার কথা ছিল না, তো আমরা তো তাই ভাবেছিলাম। এবং আমি তো এটা নিয়ে ভিডিও করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত এখন আমেরিকার সাথে যোগসাজশ করে খাই খাতির পাতিয়ে খুদ বাংলাদেশটাকে আমেরিকার অংশ করা, যাতে করে আমরা বাংলাদেশের নাগরিকরা সব আমেরিকার নাগরিক হয়ে যেতাম, তাই না? ভিসা টিসা আর লাগতো না।
কোথায় সেটা করবে তা না, উল্টে হয়ে গেল বাংলাদেশের মানুষদেরকে আর আমেরিকাই যেতে দিবে না, তাও আবার পাকিস্তানের কাতারে। অথচ যে ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের একেবারে প্রতিদিন দ্বন্দ্ব সংঘাত বাড়ছে, তাই না? মনে হয় এই না জানি ভারতের উপর না জানি কি নিষেধাজ্ঞা দিবে। ট্যারিফ তো কোনো নিষেধাজ্ঞা না, বুঝতে হবে। এখন ওই যে কি বলছে যে 500% ট্যারিফ ধার্য করবে, তাই না? 500% ট্যারিফ ধার্য করবে যদি ওই রাশিয়া থেকে তেল কেনাটেনা বন্ধ না করে। কারণ এখন ওই যে ভেনিজুয়েলা দখল করছে, সেখান থেকে তো অলরেডি তেল মনে হয় বাজারজাত শুরু হয়ে গেছে। এখন তাদের যে তেলের যে কোয়ালিটি সেটা নাকি ভারী, এবং এইটা যদি রিফাইন করা লাগে, পৃথিবীতে নাকি একমাত্র চায়না এবং ভারতেই নাকি বিশাল বিশাল রিফাইনারি আছে ওই তেলের। তো এখন ডোনাল্ড ট্রাম্পের তো মাথা খারাপ হয়ে গেছে, ভেনিজুয়েলা দখল তো করলাম, তার তেল বিক্রি করে টাকা টুকা নেব, ভালো কথা। এবং তার যুক্তি হচ্ছে যে আমাদের কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছিল এই যে 2020 সালের আগে। তো এর আগে হুগো স্যাভেজ এসে এটাকে জাতীয়করণ করে আমেরিকান কোম্পানিদেরকে লাথি মেরে খেদিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে নিকোলাস মাদুরো ওই একই পদাঙ্ক অনুসরণ করেছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে আমাদের কোম্পানি ওখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছিল কি হুদাই, তা আমাদের ওই টাকা দরকার না। তো এতদিন আমাদের কোম্পানির মেশিনারি দিয়ে তোমরা তেল তুলে তোমরা চোরাগোপ্তা বিক্রি করছো, আমাদেরকে তো দাও নাই। এবং এই জন্যই বস্তুত ডোনাল্ড ট্রাম্প ওই ভেনিজুয়েলাকে বলছে যে আমাদের তেল চুরি করছে। অনেকে হয়তো বোঝে নাই বিষয়টা। তো যাই হোক, এখন ভেনিজুয়েলা থেকে তেল তুলে ডোনাল্ড ট্রাম্প তো পড়ছে বিপদে। কারণ যে ভারতের উপরে 500% ট্যারিফ দিচ্ছে, দেখা যায় যে তেল এখন এই ভারতে পাঠানো ছাড়া গতি নেই। খুব বিপদ না? কারণ আমেরিকা কিন্তু এই ক্রুড অয়েল রিফাইনারি করার মতো রিফাইনারি তাদের নাই। তাদের যে রিফাইনারিগুলো হলো ভিন্ন টাইপের, একটু লাইট ওয়েট যে সমস্ত ক্রুড আছে ওইগুলো রিফাইন করে। কিন্তু ভেনিজুয়েলার তেলটা নাকি একটু আরও বেশি গাঢ় ঘন। তো এটি রিফাইনারি করার জন্য একমাত্র ভারতে বিশাল একটা কোম্পানি আছে বোধহয়, কোন জায়গায় যে জামনগর না কি জানি একটা জায়গাতে, সেখানে নাকি বার্ষিক 30 লক্ষ মেট্রিক টন নাকি তেল মনে হয় করতে পারে, রিফাইন করতে পারে। আর আছে চায়নাতে। তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প পড়ছে বিপদে। এখন যে ভারতের উপরে 500% ট্যারিফ দিবে, এখন কোথায় কি ট্যারিফ দিবে উল্টে এখন ভারতের সাথে দরম মরম করতে হবে, চায়নার সাথেও করতে হবে। কারণ তা না হলে তো তেল বিক্রি করে টাকা পাওয়া যাবে না। আর ভারত চিন্তা করবে ঠিক আছে। এবং আমার ধারণা এখানে রাশিয়া যে দামে তেল দেয় না ভারতকে, ডোনাল্ড ট্রাম্প আমার ধারণা ওই ভেনিজুয়েলার তেল ঠিক ওই দামেই দিবে। এটা আমার ধারণা আর কি। যাই হোক, যে কোনো কারণেই হোক, ভারতের লোকজনদেরকে তো ভিসা বন্ধ করে নেই, তাই না? এখন এ থেকে তো বাংলাদেশের মমিন মুসলমানদের কি কোনো কিছু বোঝার আছে যে ডোনাল্ড ট্রাম্প বস্তুত এই বাংলাদেশের মমিন মুসলমান বা পাকিস্তানের মমিন মুসলমানদের কী দৃষ্টি দিয়ে দেখে। এবং এই 75টা দেশের মধ্যে অধিকাংশ দেশ কিন্তু মুসলিম, হ্যাঁ। তো এর মানে কি? আর অন্যান্য যে দেশ আছে কতগুলো নাম কস্তে দেশ, ছোটো ছোটো দ্বীপ, ত্রিনিদাদ, টোবাগো, তাই না? তো ভাই একটু ছোটো ছোটো দেশ, মানে কয়েকশো বর্গ কিলোমিটার দ্বীপ। তো ওগুলোকে নিষেধাজ্ঞা দিলেই কি আর না দিলেই কি? আমার মূল বক্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা নিষেধাজ্ঞা দিয়ে এই দুনিয়ার মমিন মুসলমানদেরকে কী দৃষ্টি দিয়ে দেখে, এটা কিন্তু সে কিন্তু অলরেডি বুঝিয়ে দিয়েছে। দেখেন, আরবের ধনী দেশগুলোর উপরে কিন্তু এই ধরনের নিষেধাজ্ঞা দেয় নাই। কেন? কারণ আরব দেশে এখনও আমেরিকান বহু কোম্পানি তেল উৎপাদন করে, বেচা বিক্রি করে, বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে না। সেখানে ঝামেলা পাকাবে নাকি না? ঝামেলা পাকাবে না। আর তাছাড়া ডোনাল্ড ট্রাম্প যে পয়েন্টের উপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা কি, এই সমস্ত বিভিন্ন দেশের লোকজন ওই সমস্ত আমেরিকাতে গিয়ে কাজ করে না, সোশ্যাল সিকিউরিটির টাকা নেয়, তারপরে ডিজেবল না হলে ডিজেবিলিটির সার্টিফিকেট একখান পয়সা করে দিয়ে তারা ডিজেবিলিটি পেনশন নেয়। এবং ইন্টারেস্টিং ব্যাপারে যে বাংলাদেশের একজন লোক ডিজেবিলিটি এর সার্টিফিকেট কার কাছ থেকে নেয়? ওই বাংলাদেশি ডাক্তার যারা আমেরিকাতে ডাক্তারি করে না তারাই। কারণ আর তো বাইবর্ন চোর, এগুলো তো বাইবর্ন চোর। আমেরিকায় গেছে বলে তো রত হয় নাই, এগুলো তো চোর, প্রতারক, ধান্দাবাজ। বা পাকিস্তানের লোকজন, তাদের ডাক্তার টুক্তার আছে না আমেরিকাতে, তো তারাই কিছু পয়সার বিনিময়ে একখান ডিজেবিলিটির একখান সার্টিফিকেট দিয়ে দেয়।
তো দিয়ে দিলে মাসে মাসে মনে করেন যে এখন ডিজেবল পার্সনকে মিনিমাম $2,000 তো দেয়, $2,000 থেকে $2,500 তো দেয় মাসে মাসে। চিন্তা করে দেখছেন, খাম কাজ তো আর করা লাগে না। ডোনাল্ড ট্রাম্প দেখছে বস্তুত মুসলিম দেশগুলার যে মুমিন মুসলমান তারাই বস্তুত এই ধরনের সুযোগ সুবিধাগুলো নেয় এবং আমেরিকার কোষাগার খালি করে, প্রতারণা করে, তাই না? এবং তারপরেও কিন্তু কথা আছে, সেটা হলো যে এইগুলা করেও যদি মুমিন মুসলমান আমেরিকাকে ভালোবাসতো, আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকতো, তাহলেও কিন্তু কথা ছিল যার খায় তার নুন গায়, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ধর্মীয় কারণে আমেরিকা থেকে যতই তারা প্রতারণা করে টাকা পয়সা আদায় করুক না কেন, আমেরিকার প্রতি তো তাদের কোনো ভালোবাসা নেই। তারা বরং নামাজ পড়তে গিয়ে আরও কি আমেরিকার ধ্বংস কামনা করে, তাই না? এখন এটা না করে তো তার উপায় নাই, কারণ তার ধর্ম তো তাকে এটাই শিখায়। এবং সত্য কথা বলতে কি জানেন, শেয়ানা যে মুমিন মুসলমান আছে না, যারা একটু শিক্ষিত, তারা কিন্তু বলেই ফেলে আমরা তো আসলে জিজিয়া আদায় করছি। সূরা তাওবায় 29 নম্বরে আছে না যে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন অমুসলিমদের কাছ থেকে জিজিয়া আদায় করে। তো এই শেয়ানা এই শিক্ষিত লোকজন কিন্তু সেটাই নিজস্ব পরিমণ্ডলে কিন্তু বলেও ফেলে যে এই গোটা দুনিয়া আল্লাহর, সেই সূত্রে নবীর, সেই সূত্রে মুসলমানদের। ইহুদি নাসারা কাফেররা আমেরিকা দখল করে অর্থনীতি উন্নত করছে, তা মুসলমানদেরকে অর্থাৎ আল্লাহর বান্দা প্রকৃত খাঁটি ইমানদার মুসলমানদেরকে কি জিজিয়া দিবে না? এখন বাগড়া দিচ্ছে এসে এসে কে? ডোনাল্ড ট্রাম্প। সে তো বিষয়টা ধরে ফেলছে, তাই না? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই জিজিয়া টিজিয়া এইগুলো কিন্তু ভারতের হিন্দুরা করে না, আদায় করে না। তারা কিন্তু কাজকাম করে, তারা পরিশ্রম করে, তারা কেরিয়ার বিল্ড আপ করে এবং তারপরে তারা আমেরিকাতে কাজ করে একেবারে বৈধভাবে এবং তারা জীবনমান উন্নতির চেষ্টা করে। এবং যে কারণে দেখা যায় যে মনে করেন যে বাংলাদেশ বা পাকিস্তান থেকে এই যে আমেরিকাতে পড়তে আসে যে ছেলেপেলে, সিংহভাগ ছেলেপেলে দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে ড্রপ আউট করে ফেলে, তারা পড়াশোনা শেষ করে না, কারণ তারা তো আসলে পড়তে আসে নাই, ছাত্রের নাম দিয়ে আমেরিকাতে ঢুকছে এই। কিন্তু এই চায়না বা এই ভারত, এই সমস্ত দেশ থেকে আসা পোলাপান ছাত্ররা সিংহভাগ তারা কিন্তু তাদের পড়াশোনাটা শেষ করে। তাদের মধ্যে যে ড্রপ আউট নাই তা না, আছে, কিন্তু 100 জনের মধ্যে দেখবেন যে 80-85 জনই তারা লেখাপড়া শেষ করে দেখা যায় যে ক্যারিয়ার বিল্ড আপের দিকে নজর দেয়। এখন ক্যারিয়ার বিল্ড আপ করে যখন ভালো ভালো চাকরি পায়, স্বাভাবিকভাবে তারা সরকারকে অনেক উচ্চ হারে ট্যাক্স দেয় না? তো ডোনাল্ড ট্রাম্প কি তাদের প্রতি তো খুশি থাকবে, তাই না? যে কারণে এই 75টা দেশের মধ্যে ভারতের নাম তো নাই এবং ভারতের এক দেশের জনসংখ্যার সমান জনসংখ্যাও কিন্তু 75টা দেশের কিন্তু নাই। তো পরিশেষে যেটা বলতেই হবে, আমি জানি না মমিন মুসলমানরা এ থেকে কোনো শিক্ষা নিবে কি না। যদি নেয় ভালো, না নিলে তাদের কপালে কিন্তু একেবারে ঠাডা নেমে আসবে। ওই আগের মতো ওই পলিটিক্যাল কারেক্টনেস দিয়ে তারা মুসলমানদের কিছু বলবে না, তাদের ধর্ম সম্পর্কে কিছু বলবে না, বললেই হয়ে যাবে ইসলামোফোব। জি, এই দিনগুলোর কথা ভুলে যান। আপনাদের ধর্মের প্রকৃত সত্য কথাগুলো বললে যদি কেউ ইসলামফোব হয় তো হবে। আপনাদের কোরআন হাদিসে লেখা আছে, সেই অনুযায়ী আপনারা আচরণও করবেন। আর যখন কেউ এগুলো বলতে যাবে তখন আপনারা বলবেন মানে ইসলাম বিদ্বেষ। এই মস্করার দিনগুলো ভুলে যান, এই দিনগুলো এখন অতীত, বুঝছেন? এইগুলো যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। ধন্যবাদ।